আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করতে চলেছি এনজাইমস। এটা বায়োমলিকুলস এর একটা পার্টে এনজাইম রয়েছে। তাই আমরা বায়োমলিকুলস এর সাথে এনজাইমটাকে পড়িয়ে দিচ্ছি। তাহলে আমরা এনজাইম মানে কি? বাংলায় আমরা পড়েছি কি? এনজাইম মানে উৎসেচক। ঠিক আছে? তাহলে এখন দেখবো উৎসেচকের ফাংশন এবং স্ট্রাকচার গুলো কি, কি। ঠিক আছে? তাহলে চলো আজকে তাহলে এনজাইমসটা স্টার্ট করি। বং লুসেন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা তাহলে এনজাইমস পড়তে যাচ্ছি। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমাকে এনজাইম জানতে হলে আমাকে দেখতে হবে যে এনজাইমসটা কি। কি বলবো? তাহলে আমাকে জানতে হবে যে এনজাইমস কি? হোয়াট ইজ এনজাইম? তাই তো? তাহলে আমি একটু দেখে নিচ্ছি যে এনজাইমের মানে প্রপার্টি গুলো একটু দেখে নিচ্ছি। তাই তো? তাহলে ফার্স্ট এনজাইমটা কি? এনজাইম বেসিক্যালি হচ্ছে এটা একটা বায়ো ক্যাটালিস্ট। আমরা যেসব ক্যাটালিস্ট গুলো মানে কি দেহের বাইরে যেসব ক্যাটালিস্ট সেগুলো আমরা কেমিস্ট্রিতে পড়েছি বা অনুঘটক। কিন্তু দেহের যে ক্যাটালিস্ট মানে দেহের যে অনুঘটক সেটা হচ্ছে কি এনজাইম বেসিক্যালি সেটা আমরা বায়োলজিতে পড়ি। তাহলে কি এনজাইমস হচ্ছে বেসিক্যালি বায়ো ক্যাটালিস্ট। এটা কি? এটা হচ্ছে বায়ো ক্যাটালিস্ট। এটা হচ্ছে বায়ো ক্যাটালিস্ট। বোঝা গেল? তাহলে এনজাইম কি? এনজাইমস হচ্ছে বায়ো ক্যাটালিস্ট। আর কি? আচ্ছা। তাহলে এনজাইম সম্পর্কে আর কি? আর মোস্টলি এনজাইমস মানে এনজাইমস বেসিক্যালি হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। বেশিরভাগ মানে প্রায় এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। দু একটি এক্সেপশন আছে বা ব্যতিক্রম আছে। তাহলে আমরা কি লিখবো? যে মোস্টলি এনজাইম মোস্টলি এনজাইমস আর প্রোটিনিয়েসিয়াস ইন নেচার। মানে বেশিরভাগ এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। আর প্রোটিনেসিয়াস প্রোটিনেসিয়াস ইন নেচার। বোঝা গেল? তাহলে কি বেশিরভাগ এনজাইম হচ্ছে প্রোটিন দিয়েই তৈরি। ঠিক আছে? তাহলে আমি যে বললাম এক্সেপশনটা কি? এক্সেপশনটা লিখে দিচ্ছি। এক্সেপশনটা কি? একটা এক্সেপশন বলছে, এটা এক্সামে আসে প্রায়, যে এমন একটা এনজাইমের নাম বলো যেটাতে কি হচ্ছে নন প্রোটিন এনজাইম। এটা কি? সেটার উদাহরণ হচ্ছে রাইবোজাইম। কি? এর উদাহরণ হচ্ছে রাইবোজাইম। রাইবোজাইম এমন একটা এনজাইম যেটা প্রোটিন দিয়ে তৈরি নয়। বোঝা গেল? এটা হচ্ছে রাইবোজাইমস। রাইবোজাইমস। তাহলে এই রাইবোজাইমসটা কোথায় অবস্থিত? একটু রাইবোজাইমস সম্পর্কে জেনে নিই। বেসিক্যালি এই যে রাইবোজাইমস এটা অবস্থিত রয়েছে রাইবোজোমে। কোথায়? এটা হচ্ছে প্রেজেন্ট ইন রাইবোজোম। আমাদের শরীরে যে প্রোটিন ফ্যাক্টরি বা রাইবোজোম রয়েছে সেই রাইবোজোমে রাইবোজাইমস এনজাইমটা কাজ করে। এবং রাইবোজোমের কোন পার্টটা মানে অনেক প্রকার রাইবোজোম আছে তো 23S 20 RRNA। এটা হচ্ছে সেই রাইবোজোমের কোথায় কাজ করে? বেসিক্যালি হচ্ছে 23 RRNA তে। 23 RRNA তে এই রাইবোজাইমটা কাজ করে। কোন পক্ষে? এটা হচ্ছে স্প্লাইসিং এ কাজ করে। বোঝা গেল? আচ্ছা, এতদূর পর্যন্ত বোঝা গেল যে এনজাইম হচ্ছে বায়োক্যাটালিস্ট এবং এনজাইম একটা ব্যতিক্রম যেটা প্রোটিন দিয়ে তৈরি নয় এমন একটা এনজাইম হচ্ছে রাইবোজাইমস এবং সেটা রাইবোজোমে থাকে এবং স্প্লাইসিং এর ক্ষেত্রে 23 RRNA তে কাজ করে। বোঝা গেল? আচ্ছা, যেহেতু এটা ক্যাটালিস্ট অবশ্যই এটা কি করবে? আমাদের রিঅ্যাকশন ভেলোসিটিকে কন্ট্রোল করবে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে কন্ট্রোল দ্য ভেলোসিটি অফ রিঅ্যাকশন। বোঝা গেল? তাহলে কি এটা ভেলোসিটি বা রিঅ্যাকশনের যে বেগ সেটা হচ্ছে কন্ট্রোল করছে। আর সর্বদা মনে রাখবে আমাদের যে এই যে এনজাইমের শেষে কি বললাম? এনজাইমের শেষে এট দ্য এন্ড অফ এনজাইম সর্বদা এএসি কথাটা থাকবে। যেমন কি এএসি কি? এএসি যেমন রয়েছে যে জাইমেজ কি কথাটা থাকবে? এএসি সাফিক্সে কি থাকবে? এনজাইমের সাফিক্সের শেষে কি থাকবে? এএসি। এএসি এই ফ্রেজটা থাকবে। ঠিক আছে? আর কি? আর আমাদের যে এই যে এনজাইম কি হচ্ছে বেসিক্যালি প্রোটিনই আসতো তো প্রোটিনের কোন স্ট্রাকচার? বেসিক্যালি প্রোটিন টার্সিয়ারি প্রোটিনের স্ট্রাকচার। কি বললাম? আমাদের যে এই এনজাইম বেসিক্যালি হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। কি বললাম? এনজাইম হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। টার্সিয়ারি স্ট্রাকচার টার্সিয়ারি স্ট্রাকচার মানে কি? 3D স্ট্রাকচার। টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। বোঝা গেল? টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। আমাদের যে এনজাইম এটা হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। বোঝা গেল? তাহলে এবার আমরা দেখব
এনজাইমকে কয় ভাগে ভাগ করেছে, মানে এনজাইমের ভাগগুলো এখন দেখে নেব। ঠিক আছে, তাহলে এনজাইমের ভাগ কয় প্রকার, আমরা এনজাইমকে যদি ভাগ করি, এনজাইম কি বেসিক্যালি প্রোটিন, তো যে এনজাইম হচ্ছে কি বেসিক্যালি প্রোটিন, কিন্তু প্রোটিন হলেও এনজাইমটা কি বেসিক্যালি প্রোটিন, প্রোটিন প্রোটিন দিয়েই তৈরি হয়, কিন্তু প্রোটিন হলেও কিছু সংখ্যক পার্ট আছে এনজাইমের মধ্যে যেগুলো হচ্ছে নন প্রোটিন। ঠিক আছে, কি বললাম, এনজাইম প্রোটিন হলেও, প্রোটিন দিয়ে তৈরি হলেও কিছু পার্ট আছে যেগুলো হচ্ছে নন প্রোটিন পার্ট। তাহলে আমি দু ভাগে ভাগ করবো, একটা রয়েছে প্রোটিন পার্ট, একটা রয়েছে নন প্রোটিন পার্ট, তাই তো। তাহলে এবার দেখবো ফার্স্ট প্রোটিন পার্টটা দেখবো, তারপর কি নন প্রোটিন পার্টটা দেখবো। তাহলে প্রোটিন পার্টে কে রয়েছে, প্রোটিন পার্টে কে কে রয়েছে, তাহলে একটা হচ্ছে প্রোটিন পার্ট, একটা রয়েছে প্রোটিন পার্ট, আর একটা কি, আরেকটা রয়েছে নন প্রোটিন পার্ট। বোঝা গেল, একটা রয়েছে প্রোটিন পার্ট, একটা রয়েছে নন প্রোটিন পার্ট। তাহলে এনজাইমের মধ্যে যে প্রোটিন পার্ট, এটাকে আমরা কি বলছি, এই প্রোটিন পার্টটাকে আমরা বলছি অ্যাপো এনজাইম। এটার নাম হচ্ছে অ্যাপো এনজাইম, ঠিক আছে। আচ্ছা, আর এই যে নন প্রোটিন পার্ট, এই নন প্রোটিন পার্টটাকে আমরা বলছি কোফ্যাক্টর। কি বললাম, আমরা বললাম যে প্রোটিন পার্টটা হচ্ছে অ্যাপো এনজাইম এবং এই নন প্রোটিন পার্টটা হচ্ছে কোফ্যাক্টর। তাহলে প্রোটিন পার্ট হচ্ছে অ্যাপো এনজাইম এবং নন প্রোটিন পার্ট হচ্ছে কোফ্যাক্টর। তাহলে আর একটা কোশ্চেন আসে এক্সামে যে এই হলো এনজাইম কাকে বলে, আমরা বললাম যে প্রোটিন পার্টটা হচ্ছে অ্যাপো এনজাইম এবং নন প্রোটিন পার্টটা হচ্ছে কোফ্যাক্টর। আর এই অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর ইকুয়াল টু হলো এনজাইম, কি বললাম, হলো এনজাইমটা কি, হলো এনজাইম, হলো এনজাইম, ঠিক আছে। হলো এনজাইমটা কি, হলো এনজাইম কিছুই নয়, এই যে প্রোটিন অ্যান্ড নন প্রোটিন পার্ট দুটো যোগ হয়ে হয়েছে হলো, মানে কি অ্যাপো এনজাইম, অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর, এই দুটোকে একসঙ্গে আমরা বলছি হ্যাঁ হলো এনজাইম। বোঝা গেল, কোফ্যাক্টর, সেই দুটোকে একসাথে বলছি আমরা হলো এনজাইম। তাহলে আমরা প্রোটিন পার্টকে অ্যাপো এনজাইম বললাম, নন প্রোটিন পার্টকে কোফ্যাক্টর বললাম। এবার দেখবো এই কোফ্যাক্টরের ভাগ, দেখবো যে এই কোফ্যাক্টর বা নন প্রোটিন পার্ট কয় ভাগে ভাগ করেছে, বোঝা গেল। তাহলে চলো দেখি, এরপর দেখি যে নন প্রোটিন পার্টটা কয় ভাগে ভাগ করেছে। বেসিক্যালি কোফ্যাক্টর তাহলে কয় প্রকার, বেসিক্যালি কোফ্যাক্টর হচ্ছে তিন প্রকার। কি কি, কি বললাম, কোফ্যাক্টর হচ্ছে তিন প্রকার। একটা রয়েছে প্রস্থেটিক গ্রুপ, কি একটা রয়েছে প্রস্থেটিক গ্রুপ, একটা রয়েছে কি মেটাল আয়ন্স, একটা রয়েছে কোএনজাইম। কি বললাম, একটা রয়েছে প্রস্থেটিক গ্রুপ, প্রস্থেটিক গ্রুপ, প্রস্থেটিক গ্রুপ, ঠিক আছে, এটা কি প্রস্থেটিক গ্রুপ। আচ্ছা, দ্বিতীয়ত কি কোএনজাইম, কোএনজাইমস, এবং তৃতীয়ত কি, তৃতীয়ত হচ্ছে মেটাল আয়ন্স, মেটাল আয়ন্স। বোঝা গেল, তাহলে তিনটে কোফ্যাক্টরের ভাগ। তাহলে প্রস্থেটিক গ্রুপটা কি, প্রত্যেকটা সম্পর্কে একটু 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 করে জেনে নিই, যে এই প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম এবং মেটাল আয়ন্স কি একটু করে জেনে নিই। তাহলে প্রস্থেটিক গ্রুপটা কি, প্রস্থেটিক গ্রুপটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, কি এটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। তাহলে প্রস্থেটিক গ্রুপ, তাহলে একটু লিখে নিই যে প্রস্থেটিক গ্রুপটা কি, প্রস্থেটিক গ্রুপ হচ্ছে এটা একটা অর্গানিক কম্পাউন্ড, একটা অর্গানিক কম্পাউন্ড, একটা অর্গানিক কম্পাউন্ড। আর কি, আর এটা হচ্ছে, আর কোএনজাইমটা কি, এটা অবশ্যই একটা অর্গানিক কম্পাউন্ড, আমি কম্পেয়ারলি তুলনা করে লিখে দিচ্ছি, এটা একটা অর্গানিক কম্পাউন্ড, এটা একটা অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড। বোঝা গেল, আর এটা কি, এটা মেটাল আয়ন্স, বেসিক্যালি একটা হচ্ছে আয়ন্স, মানে মেটাল আয়ন, বোঝাই যাচ্ছে এটা মেটাল আয়ন্স। আর কি, এই যে প্রস্থেটিক গ্রুপ, এই যে প্রোটিন বা অ্যাপোএনজাইম যে পার্টটা, অ্যাপোএনজাইম পার্টের সাথে এই প্রস্থেটিক গ্রুপ সর্বদাই লেগে থাকে, মানে কি এটা তাই, এবং এইটা যে অ্যাটাচ থাকে খুব টাইটলি, ঠিক আছে, খুব, এটা কি দাও, এটা তাতে টাইটলি অ্যাটাচড, সে রিয়াকশনের আগে হোক কিংবা রিয়াকশনের সময় হোক সর্বদাই টাইটলি অ্যাটাচড থাকে, কি হয়, এটা থাকে টাইটলি অ্যাটাচড, টাইটলি অ্যাটাচড, টাইটলি অ্যাটাচড টু অ্যাপোএনজাইম, অ্যাপোএনজাইমের সাথে অ্যাটাচড থাকে, খুব খুব শক্তভাবে অ্যাটাচ থাকে, ঠিক আছে, অ্যাপোএনজাইমস থেকে। বোঝা গেল। আর কোএনজাইমটা কি, কোএনজাইম কি হচ্ছে, এটাও অ্যাটাচ থাকে, এটা সর্বদা অ্যাটাচ থাকে না, এবং এটা তুলনামূলকভাবে কম, মানে সেটা যেমন কি প্রস্থেটিক গ্রুপ টাইটলি থাকে, এটা খুব লুজলি অ্যাটাচ থাকে, এটা কি লুজলি অ্যাটাচড, কি অ্যাপোএনজাইমের সাথে লুজলি অ্যাটাচ থাকে, কিন্তু কখন থাকবে সেটা রিয়াকশনের সময়, কিন্তু প্রস্থেটিক গ্রুপটা কি সবসময় এটা অ্যাটাচ থাকবে রিয়াকশনের পূর্বে কিংবা রিয়াকশনের সময়।
তাহলে কি বললাম, কোএনজাইমটা কি হচ্ছে, অ্যাটাচড উইথ কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাটাচড উইথ অ্যাপোএনজাইম, attached with apoenzymes during reaction, অনলি রিয়াকশনের সময় এটা কি হয়, অ্যাটাচড হয়, তার আগে এটা অ্যাটাচড হবে না। বোঝা গেল তাহলে প্রস্থেটিক আর কোএনজাইমের এই যে অ্যাটাচড পার্থক্যটা। আর কি, আর মেটাল আয়নসও একই ব্যাপার, কি মেটাল আয়নও যখন রিয়াকশন হবে তখনই কি হবে, অ্যাটাচড হবে। এটা কি, আমি এমনি লিখে দিচ্ছি যে অ্যাটাচড উইথ অ্যাপোএনজাইম ডিউরিং রিয়াকশন। বোঝা গেল যে রিয়াকশনের সময় এটা কি হয়, অ্যাপোএনজাইম বা প্রোটিন পার্টের সঙ্গে যুক্ত হয়। তাহলে এটা বোঝা গেল, তিনটে পার্থক্যটা বোঝা গেল। তাহলে এরপর দেখবো যে এদের উদাহরণগুলো একটু দেখে নিই, তিনটের উদাহরণগুলো কি কি একটু দেখে নিই। প্রস্থেটিক গ্রুপের উদাহরণগুলো কি কি, প্রস্থেটিক গ্রুপ মানে কি, প্রস্থেটিকের গ্রুপের উদাহরণ হচ্ছে কি, একটা রয়েছে হেম, কি হেম গ্রুপ অফ ক্যাটালিজ, কি এটা হচ্ছে হেম, হেম গ্রুপ অফ ক্যাটালিজ, হেম গ্রুপ অফ ক্যাটালিজ এনজাইম, ঠিক আছে, যেগুলো যেসব এনজাইমে হেম গ্রুপটা থাকে। এই হেম গ্রুপটা হচ্ছে অবশ্যই কি, এটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, তাই তো। আর এই ক্যাটালেজ, এটা হচ্ছে প্রোটিন পার্ট, ক্যাটালেজ এনজাইমটা হচ্ছে প্রোটিন পার্ট। তাহলে কি ক্যাটালেজ এনজাইমের এই যে হেম গ্রুপ, এটা হচ্ছে কি একটা প্রস্থেটিক গ্রুপের উদাহরণ, বোঝা গেল। আচ্ছা, আর কোএনজাইমের উদাহরণ কি, কোএনজাইমের উদাহরণটা কি, কোএনজাইমের উদাহরণ হচ্ছে বেসিক্যালি যেগুলো হচ্ছে ভিটামিন, কি কোএনজাইম বেসিক্যালি কি, কোএনজাইম বেসিক্যালি যেগুলো হচ্ছে ভিটামিন, যেগুলো হচ্ছে ভিটামিন পার্ট সেইগুলোতে বেসিক্যালি কি থাকে কোএনজাইম। যেমন কি, যেমন আমরা কি জানি বি3, বি টু কিংবা বি3, কি বি টু কিংবা বি থ্রি রাসায়নিক নাম কি, বি ওয়ান এর বি ওয়ান এর হচ্ছে কি থিয়ামিন, বি টু হচ্ছে রাইবোফ্লাভিন, বি3 হচ্ছে নিয়াসিন। তাহলে বি3 রাসায়নিকটার নাম কি, নিয়াসিন। এই যে নিয়াসিন, এই নিয়াসিনের এনএডি অ্যান্ড এনএডিপি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কোএনজাইমের উদাহরণ। কি কি, এনএডি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ওটা দেখে নেবে, এনএডি অ্যান্ড আমি জাস্ট উদাহরণটা দেখিয়ে দিচ্ছি, এনএডিপি, ঠিক আছে, এনএডি অ্যান্ড এনএডিপি। আর কি, এছাড়াও বি টু মানে কি, বি টু মানে রাইবোফ্লাভিন, বি টু মানে কি রাইবোফ্লাভিন। এই রাইবোফ্লাভিনের কে কে আছে, রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিনের আন্ডারে কে কে আছে, রাইবোফ্লাভিনের আন্ডারে আছে এফ এম এন আর এফ এন ডি, কি আচ্ছা, এফ এম এন অ্যান্ড এফ এন ডি, বোঝা গেল। তাহলে আমরা প্রস্থেটিক গ্রুপ এবং কোএনজাইমের উদাহরণ দেখলাম। আর মেটাল আয়নস গুলো কি কি আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে যে কোন কোন এনজাইমে কি কি মেটাল আয়ন রয়েছে, আমি একটা ছক করে দিচ্ছি, এটা দেখে নাও। তাহলে ফার্স্ট আমরা দেখবো মেটালস আয়নসে জিঙ্ক, বা আমি নাম লিখে দিচ্ছি যে, লিখে দেখে সাইডে লিখে দিচ্ছি যে কোন আয়ন থাকে। ফার্স্ট লিখবো জিঙ্কে কি কি থাকে, জিঙ্কে কি কি থাকে, জিঙ্কে থাকে কার্বক্সি পেপটাইডেজ এবং কার্বনিক অ্যানহাইড্রেজ, কার্বক্সি পেপটাইডেজ অ্যান্ড কার্বনিক অ্যানহাইড্রেজ, বোঝা গেল। তাহলে এই যে দুটো, এই দুটোতে কে থাকে, এই দুটোতে থাকে জিঙ্ক, কে থাকে জিঙ্ক, Zn2+, বোঝা গেল। এইটাতে কে থাকে, এটা থাকে জিঙ্ক। কার্বক্সি পেপটাইডেজ এবং কার্বনিক অ্যানহাইড্রেজে কোন মেটাল আয়নস থাকে, জিঙ্ক। আচ্ছা, আর কি কি, আচ্ছা আমি একটু এটা নিচে লিখে দিচ্ছি কারণ এখানে জায়গাটা সংকোচ, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। আর কি কি থাকে, আর এটাতে জিঙ্ক থাকে, যেমন ইউরেজ, কি থাকে ইউরেজ, ইউরেজে কি থাকে, ইউরেজ, ইউরেজ বলে একটা উৎসেচক আছে যেটাতে কে থাকে, কোন মেটাল আয়নস থাকে, ইউরেজে থাকে নিকেল, কে থাকে নিকেল, বোঝা গেল, ইউরেজে থাকে নিকেল। আচ্ছা, আর কি কি, যেমন আর রয়েছে রুবিস্কো, যেমন রুবিস্কোটা কি, রুবিস্কো সম্পর্কে কি বলেছিলাম, এটা হচ্ছে কি বায়োস্ফিয়ারে সব থেকে বেশি প্রাপ্ত এনজাইম, মানে সরি প্রোটিন। আর আমাদের শরীরে হলে, এনিমেলে হলে কি হবে, সেটা কোলাজেন হবে।
রুবিস্কো। তাহলে রুবিস্কোতে কি পাওয়া যায়? সর্বদাই কি পাওয়া যায়? কোন মেটাল আয়ন পাওয়া যায়? ম্যাগনেসিয়াম। কি পাওয়া যায়? ম্যাগনেসিয়াম। বুঝা গেল? আচ্ছা, রুবিস্কো এনজাইম। আর নাইট্রোজিনেজে কি পাওয়া যায়? নাইট্রোজিনের যে এনজাইমটা কি? নাইট্রোজিনেজ। যে নাইট্রোজিনেজে কি পাওয়া যায়? নাইট্রোজিনেজে কোন মেটাল আয়নস পাওয়া যায়? এটা হচ্ছে এমও, মানে মলিবডিনাম। কি পাওয়া যায়? মলিবডিনাম। বুঝা গেল? মলিবডিনাম পাওয়া যায়। আচ্ছা, আর নাইট্রেট রিডাক্টেজ কি বললাম? নাইট্রেট রিডাক্টেজে কি পাওয়া যায়? নাইট্রেট রিডাক্টেজ, এগুলো এক্সামে আসে। নাইট্রেট রিডাক্টেজে কি পাওয়া যায়? নাইট্রেট রিডাক্টেজে পাওয়া যায় ম্যাঙ্গানিজ, Mn। তাহলে বোঝা গেল যে কোন মেটাল আয়নস কোথায় পাওয়া যায়, তাই তো? আচ্ছা, মেটাল আয়নস গুলো সম্পর্কে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এনজাইমস এর পার্ট গুলো দেখে নিলাম, যে এনজাইমস কটা পার্ট রয়েছে, কি কি, ঠিক আছে, মানে স্ট্রাকচার সম্পর্কে দেখে নিলাম। এরপর দেখবো এনজাইম কয় প্রকার। কিন্তু এনজাইমের স্ট্রাকচারটা দেখলাম, এনজাইমের স্ট্রাকচারে কি কোন কোন পার্ট গুলো রয়েছে। এরপর দেখবো কয় প্রকার এনজাইম, মানে কয় ধরনের এনজাইম, ঠিক আছে, কাজের ভিত্তিতে অবশ্যই। তাহলে দেখবো, এরপর দেখবো কয় প্রকার এনজাইম। এরপর তাহলে দেখবো টাইপস অফ এনজাইম, তাই তো? এনজাইমস এর টাইপস করতে হলে এনজাইম বেসিক্যালি কয় প্রকার? বেসিক্যালি হচ্ছে এনজাইম 6 প্রকার। আচ্ছা, এটা মনে রাখার, এই 6 প্রকার যেটা মনে রাখার একটা শর্ট টার্ম আমি বলে দিচ্ছি। এটা মনে রাখলে মোটামুটি 6টা এনজাইম সর্বদা মনে থাকবে, ভুলবো না, ঠিক আছে? আর ভুলবো না। তাহলে 6 প্রকার এনজাইম কি একটা আমি শর্ট ট্রিক করে দিচ্ছি। ও, তাহলে শর্ট ট্রিকটা কি? শর্ট ট্রিকটা হচ্ছে ও, টি, এইচ, এল, আই, এল। কি? ওথলিল। কি হলো? এটা কি? ওথলিল। ও, টি, এইচ, এল, আই, এল, ঠিক আছে, এটা কি? ওথলিল। আমি তাহলে তাহলে এটা সঠিকটা কি? এটা সঠিকটা হচ্ছে ওথলিল। ওথলিল মানে কি? ও ফর কি, টি ফর কি, এইচ ফর কি, এল ফর কি, এল, আই ফর কি, আর এল ফর কি আমরা জানি। তাহলে ও ফর কি? ও ফর হচ্ছে অক্সিডো রিডাকটেজ। কি? অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাকটেজ। আচ্ছা, টি ফর কি? টি ফর হচ্ছে ট্রান্সফারেজ। এগুলো হচ্ছে এনজাইমের প্রকারভেদ, ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ। আচ্ছা, এইচ ফর কি? এইচ ফর হচ্ছে হাইড্রোলিজ। হাইড্রোলিজ, বুঝা গেল? আর এল ফর কি? এল ফর হচ্ছে লাইজ। আচ্ছা, আই ফর কি? আই ফর হচ্ছে আইসোমারিজ। আর এল ফর কি? এল ফর হচ্ছে লাইগেজ। দুটো এল আছে, একটা হচ্ছে লাইজ, একটা হচ্ছে লাইগেজ। বুঝা গেল? তাহলে ওথলিল, ওথলিল হচ্ছে এটা শর্ট ফর্ম। প্রথম হচ্ছে অক্সিডো রিডাকটেজ, টি হচ্ছে ট্রান্সফারেজ, এইচ ফর হচ্ছে হাইড্রোলেজ, এল ফর লাইজ, আই ফর আইসোমারেজ, এল ফর লাইগেজ। তাহলে ট্রান্সফার টাইপস অফ এনজাইম হচ্ছে 6 প্রকার আমরা দেখে নিলাম। এই 6 প্রকার সম্পর্কে একটু একটু করে জানবো। তাহলে ফার্স্ট কি রয়েছে? ফার্স্ট রয়েছে, 1 নম্বর রয়েছে অক্সিডো রিডাকটেজ। ফার্স্ট তাহলে আমরা কি পড়বো? আমরা পড়বো অক্সিডো রিডাকটেজ সম্পর্কে। তাহলে আমরা পড়বো অক্সিডো রিডাকটেজ সম্পর্কে, তাই তো? তাহলে অক্সিডো রিডাকটেজটা কি? অক্সিডো রিডাকটেজ কথার মধ্যে লুকিয়ে আছে, মানে কি? এতে অক্সিডেশন হচ্ছে রিডাকশন, মানে অক্সিডো রিডাকশন ঘটনা একসঙ্গে, মানে অক্সিডেশন এবং রিডাকশন একসাথে ঘটছে। কি করছে তাহলে এটা? এটাতে হচ্ছে অক্সিডো রিডাকটেশন। কি হচ্ছে? অক্সিডো রিডাকশন। এটাতে কি হচ্ছে? অক্সিডো রিডাকশন হচ্ছে। অক্সিডো রিডাকশন হচ্ছে কার সাথে হচ্ছে? বিটুইন দ্য বি অবলিক ডাব্লিউ, মানে বিটুইন লিখে শর্ট ফর্মে লিখে দিচ্ছি, বিটুইন টু সাবস্ট্রেট। এবার সাবস্ট্রেট একটা কথা চলে এলো, তাহলে সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেট কিছু না, এনজাইম যার উপর কাজ করে, মানে এনজাইমের যে টার্গেটটা হচ্ছে সাবস্ট্রেট, ঠিক আছে? তাহলে বিটুইন টু সাবস্ট্রেট, ঠিক আছে, দুটো সাবস্ট্রেটের মধ্যে এটা কি করে? অক্সিডো রিডাকশন, অক্সিডো মানে অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া ঘটে। উদাহরণ একটা দিয়ে দেখে নিই, জাস্ট সিম্পল বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। যেমন রয়েছে, সাপোজ একটা হচ্ছে সাবস্ট্রেট প্লাস একটা এসও ধরলাম। কি ধরলাম? এসও। সাবস্ট্রেটের সাথে যুক্ত আছে অক্সিজেন, ঠিক আছে, প্লাস আরেকটা হচ্ছে সাবস্ট্রেট, আলাদা একটা সাবস্ট্রেট, তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে। এইটা যখন রিয়াকশন ঘটাবে, কি করবে? এটা যখন রিয়াকশন ঘটাবে, তখন কি হবে? তখন উৎপন্ন হয়ে যাবে, একটাতে হয়ে যাবে এসএইচ, আর একটাতে হয়ে যাবে এস ড্যাশ টু।
তাহলে এখানে কি হলো, এখানে অবশ্যই অক্সিডেশন রিডাকশন, কার অক্সিডেশন হচ্ছে, সাপোজ এইটাতে কি হচ্ছে +2 অক্সিডেশন নাম্বার, সালফারে কত হয়ে যাচ্ছে +1, তাই তো। তাহলে এটা কি হলো +2 থেকে +1, এটা হচ্ছে কি কমছে, মানে এটা রিডাকশন হচ্ছে। আর এখানে কি হচ্ছে এইচ ডাস্টে এটা কি হচ্ছে +1 ছিল, +1 ছিল, এখানে রয়েছে +2, তাহলে এটাতে কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে, তাহলে এটাতে হচ্ছে অক্সিডেশন হয়ে যাচ্ছে কি, এটাতে রয়েছে অক্সিডেশন, আর ওপরটাতে হয়ে যাচ্ছে রিডাকশন, এটাতে কি হয়েছে রিডাকশন। তাহলে যেসব রিয়াকশন মানে এনজাইমে যে অক্সিডেশন রিডাকশন দুটো ঘটতে একই সঙ্গে ঘটবে, সেটা হচ্ছে অক্সিডো রিডাকটেজ, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, যেমন উদাহরণটা কি, উদাহরণ একটা দিয়ে দিচ্ছি। উদাহরণ কি, যেমন একটা উদাহরণ হচ্ছে এই যে আমাদের ডিহাইড্রোজিনেজ কিংবা ক্যাটালেজ কিংবা পারক্সিডেজ, কি বললাম, ডিহাইড্রোজিনেজ এর উদাহরণ, ডিহাইড্রোজিনেজ, আর কি ক্যাটালেজ, আর কি এছাড়াও আর কি, এছাড়া রয়েছে পারক্সিডেজ, কি পারক্সিডেজ, বোঝা গেল, এগুলো হচ্ছে মোটামুটি অক্সিডো রিডাক্টেজের উদাহরণ। আচ্ছা, সেকেন্ড আমরা কি পড়বো, সেকেন্ড পড়বো হচ্ছে ট্রান্সফারেজ সম্পর্কে, কি সম্পর্কে, ট্রান্সফারেজ। আমরা তাহলে ট্রান্সফারেজ সম্পর্কে পড়বো। মানে ট্রান্সফারেজ উৎসেচক সম্পর্কে পড়তে গেলে ট্রান্সফারেজ অবস্থা কি, মানে ট্রান্সফার অফ গ্রুপ, কি হচ্ছে এটাতে হচ্ছে গ্রুপের ট্রান্সফার হয়ে যাচ্ছে, ট্রান্সফার অফ গ্রুপ, বোঝা গেল, গ্রুপের ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখে নিই, জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ দিই, যেমন যেমন সাবস্ট্রেট একটা গ্রুপ আছে, তার সাথে যুক্ত আছে জি, ঠিক আছে, প্লাস একটা আলাদা সাবস্ট্রেট। তাহলে কি হবে, যখনই এই ট্রান্সফারেজ রিঅ্যাকশনটা ঘটবে, তখনই কি হবে, ট্রান্সফারেজ উৎসেচকটা কি করবে, ট্রান্সফারেজ উৎসেচকটা কি করবে, এই গ্রুপে ট্রান্সফার করে দেবে, মানে এই গ্রুপটা কার কাছে চলে যাবে, অন্য সাবস্ট্রেটটার কাছে চলে যাবে, বোঝা গেল, এরকম হয়ে যাবে। এটা হচ্ছে ট্রান্সফারেজের কাজ। আচ্ছা, এরপর কে আছে, এরপর আছে, আচ্ছা এর একটা উদাহরণ দেখে নিই, এর উদাহরণ কি, এর উদাহরণ হচ্ছে, যেমন একটা উদাহরণ কি, ট্রান্সফারেজের একটা উদাহরণ কি, ট্রান্সফারেজের একটা উদাহরণ হচ্ছে ট্রান্স অ্যামিনেজ, কি ট্রান্স অ্যামিনেজ, এর একটা উদাহরণ কি, এর একটা উদাহরণ হচ্ছে ট্রান্স অ্যামিনেজ, বোঝা গেল। আচ্ছা, 3 নম্বর কি, 3 নম্বরটা কি, 3 নম্বর হচ্ছে সরি হাইড্রোলেজ, কি হাইড্রোলেজ, হাইড্রোলেজ, তাহলে হাইড্রোলেজটা কি, হাইড্রোলেজ মানে কি, অবশ্যই হাইড্রো কথা তো জল থাকে, তাহলে কি এটা বন্ড ভাঙবে জলের মাধ্যমে, কি হচ্ছে ব্রেক বন্ড, ব্রেক বন্ড, বন্ড ভাঙবে বাই হাইড্রোলাইসিস, মানে কি জলের দ্বারা, বাই হাইড্রোলাইসিস, মানে এটা কি জল যোগ করতে হবে, ঠিক আছে, জল যোগের মাধ্যমে বন্ডটা ভেঙে যাবে। তাহলে একটা যেমন একটা বোঝার জন্য একটা রিয়াকশন দিয়ে দিই, সাপোজ এ বি, ঠিক আছে, এই দুটো একটা সাবস্টেট, এই দুটো সাবস্টেটের সাথে যখনই আমি জল যুক্ত করছি, কি যুক্ত করছি, জল, এই সরি আমি এ বিটা একসঙ্গে, সাপোজ এ বি একটাই মলিকুল, ঠিক আছে, এ বি একটাই মলিকুল, এ বির সাথে যখনই আমরা জল যুক্ত করে দিচ্ছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে, তখন সেটা ভেঙে বন্ড ভেঙে কি উৎপন্ন হচ্ছে, একটা রয়েছে এইচ উৎপন্ন হচ্ছে, আর কি উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে বিওএইচ উৎপন্ন হচ্ছে, বুঝা গেল, তাহলে বন্ড ভাঙছে জলের মাধ্যমে, জল যোগে বন্ড ভাঙছে, তবে এটা হচ্ছে হাইড্রোলেজের উদাহরণ। তাহলে হাইড্রোলেজের উদাহরণ কি কি, হাইড্রোলেজের উদাহরণগুলো কি, এটা তো হচ্ছে জাস্ট সিম্পল রিয়াকশনটা দেখালাম। অল যেগুলো আমাদের শরীরে যেসব ডাইজেশন এনজাইম আছে, ঠিক আছে, অল ডাইজেস্টিভ এনজাইম, অল ডাইজেস্টিভ এনজাইম, আমাদের শরীরে যত সব ডাইজেস্টিভ এনজাইম রয়েছে, সবই হচ্ছে, যেমন হচ্ছে টায়ালিন আমাদের মুখে বা আমাদের মুখগহ্বরে, কি আমাদের বাকাল ক্যাভিটিতে ডাইজেশনে কি সাহায্য করে, টায়ালিন একটা উৎসেচক, টায়ালিন। আচ্ছা, এগুলো হচ্ছে হাইড্রোলেজের উদাহরণ আছে। আর কি হাইড্রোলেজের পরে রয়েছে লাইজ, কি রয়েছে, 4 নম্বর রয়েছে লাইজ, লাইজ কি, লাইজের কাজ বন্ড ভাঙা, লাইজের কাজ হচ্ছে বন্ড ব্রেক করা, কিন্তু হাইড্রোলেজ কি করছে, এটা জলের উপস্থিতিতে, এটা জলের অনুপস্থিতিতে কি হচ্ছে, এটা ব্রেকস বন্ড, এটাও বন্ড ভাঙবে, ঠিক আছে, ব্রেকস বন্ড বাই, সরি উইথাউট, মানে কি জলের অনুপস্থিতি ছাড়া, উইথাউট H2, জলের অনুপস্থিতি ছাড়াই এটা বন্ড ভাঙবে, যেমন কি কি, সাপোজ একটা আমি রিয়াকশন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সাপোজ এরকম কার্বন কার্বন থাকলো, দুটো গ্রুপ থাকলো, এই দুটো গ্রুপের মধ্যে বন্ড ব্রেক হবে, তাহলে কিরকম ব্রেক হবে বন্ডটা,
এরকম হয়ে যাবে, দুটো লুপটা ভেঙে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে লাইজের মানে লাইজের রিয়াকশন। বেসিক্যালি লাইজের রিয়াকশন কি জল ছাড়াই ভাঙবে। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে সিট্রেট লাইজ। কি হচ্ছে এর উদাহরণটা? হচ্ছে কি সিট্রেট লাইজ। সিট্রেট লাইজ, সিট্রেট লাইজ হচ্ছে কার উদাহরণ? লাইজের উদাহরণ যেটা কি বন্ড ভাঙবে জল ছাড়া। বুঝা গেল? আচ্ছা, আর দুটো তো কি কি? একটা রয়েছে আইসোমারেজ, একটা রয়েছে লাইগেজ। কি কি রয়েছে? একটা রয়েছে আইসোমারেজ, কি রয়েছে? একটা রয়েছে আইসোমারেজ। 5 নম্বর কি? আইসোমারেজ। তাহলে আইসোমারেজটা কি? আইসোমারেজ হচ্ছে আইসোমার মানে কি? আমাদের কি এটাতে কি হবে? কনভার্সন হবে, মানে অ্যাকচুয়ালি কনভার্সন হবে। একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজ, আইসোমার থেকে জিওমেট্রিক্যাল আইসোমার কিংবা পজিশন আইসোমার। তাহলে আইসোমারেজ ব্যাপারটা কি? আইসোমারেজ মানে আইসোমার তৈরি হবে, ঠিক আছে? মানে কি একটা ফর্মুলার কি হবে? জাস্ট চেঞ্জ হবে, মানে রূপের চেঞ্জ হবে। একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার তৈরি হবে, কিংবা জিওমেট্রিক্যাল আইসোমার তৈরি হবে, কিংবা পজিশন আইসোমার তৈরি হবে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? আইসোমারেজটা কি? আইসোমারেজ হচ্ছে ইন্টার কনভার্সন। কি? ইন্টার কনভার্সন, ইন্টার কনভার্সন অফ অপটিক্যাল আইসোমার অফ ওআই, আর কি জিআই অ্যান্ড পিআই, মানে পজিশন আইসোমার। বোঝা গেল? এর মধ্যে মানে ইন্টার কনভার্সন মানে চেঞ্জ হতে থাকবে। এর উদাহরণটা কি? এর উদাহরণটা কি একটু দেখে নিই। এর উদাহরণ হচ্ছে, এর উদাহরণ কি? এর উদাহরণ যেমন আমরা পড়েছি যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, আমরা গ্লাইকোলাইসিসে পড়েছি। গ্লুকোজ 6 ফসফেট থেকে, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হয়েছে? ফ্রুক্টোজ ফ্রুক্টোজ 6 ফসফেট। বোঝা গেল? এটা বেসিক্যালি কি? এটার আইসোমার। গ্লুকোজ 6 ফসফেটের আইসোমার ফ্রুক্টোজ 6 ফসফেট, ঠিক আছে? তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে সাহায্য করছে কি? কোন এনজাইম? আইসোমারিজ। বোঝা গেল? এটা একটা উদাহরণ। আর লাইগেজটা কি? লাইগেজ মানে আমরা অবশ্যই পড়েছি সর্বদাই যে লাইগেজ হচ্ছে মলিকুলার গ্লু বলছি, মানে কি দুটো জিনিসকে চিপকাবে বা আটকাবে। এটা হচ্ছে কি? লাইগেজ। লাইগেজ এটা কি করবে? ওই ওকাজাকি খণ্ডকে আমরা পড়েছিলাম যে ওকাজাকি খণ্ডগুলোকে কি করবে? জুড়বে লাইগেজ। এটা লাইগেজ তাহলে কি করবে? লাইগেজ হচ্ছে গ্লু হিসাবে কাজ করবে। কি করবে? লিঙ্ক, এটা কি করবে? লিঙ্ক করবে, জুড়বে, বা কি করবে? গ্লুর ন্যায় আচরণ করবে, ঠিক আছে? গ্লু মানে আঠার ন্যায় আচরণ করবে। তাহলে কিরকম একটা জাস্ট দেখিয়ে দিই। এ বি, যেমন এ প্লাস বি, এটা যখনই আমি লাইগেজ দিয়ে দেবো তখন এটা এ বি হয়ে যাবে। বুঝা গেল? এটা হচ্ছে লাইগেজের মোটামুটি একটা উদাহরণ দিয়ে দিলাম। তাহলে এতদূর পর্যন্ত বোঝা গেল প্রত্যেকটা পার্ট যে প্রত্যেক মানে এনজাইমের যে পার্টগুলো, এনজাইমের পার্টগুলোর মধ্যে প্রত্যেকটা বোঝা গেল যে কোনটা কি কি। তাহলে ফার্স্ট তোমরা পড়লাম অক্সিডো রিডাকটেজ, তাই তো? অক্সিডো রিডাকটেজ, তারপরে পড়লাম ট্রান্সফারেজ, তারপর পড়লাম হাইড্রোলেজ, তাই তো? তারপর পড়লাম লাইজ অ্যান্ড এবং আইসোমারেজ পড়লাম, যেটা হচ্ছে আইসোমার। একটা হচ্ছে লাইগেজ পড়লাম। মোটামুটি এই 6টা সম্পর্কে পড়লাম। আর শর্ট ট্রিকটা তোমরা মনে রেখে দেবে, এই যেটা ওথলিল সম্পর্কে, তাই তো? ওথলিল সম্পর্কে তোমরা মনে রেখে দেবে যে ওথলিল মনে রাখলে মোটামুটি এই এনজাইমের ভাগগুলো মনে থেকে যাবে। এরপর আমরা দেখবো, আমরা বললাম যে এনজাইম সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে, তাই তো? এই এনজাইম যে সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করছে প্রোডাক্ট তৈরি করছে, এটা কিভাবে করছে এবং এর যে দুটো হাইপোথিসিস আছে সেগুলো সম্পর্কে দেখবো। তাহলে চলো নেক্সট স্লাইডে। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে এনজাইম সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে, কি বললাম? এনজাইম সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে কি উৎপন্ন করছে? এনজাইম সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে উৎপন্ন করছে প্রোডাক্ট, তাই তো? তাহলে কি করছে? সাপোজ এটা হচ্ছে এনজাইম, কি? সাপোজ এইটা হচ্ছে এনজাইম, এটা কি? এটা হচ্ছে এনজাইমই দিয়ে লিখে দিচ্ছি। আচ্ছা, প্লাস একটা হচ্ছে প্রোডাক্ট। সাপোজ এটা একটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, পি দিয়ে লিখে দিচ্ছি। তাহলে এনজাইম আর সাবস্ট্রেট যখনই যুক্ত হচ্ছে, কি এনজাইম আর সাবস্ট্রেট যখনই যুক্ত হচ্ছে সেটা কি তৈরি করছে? এটা তৈরি করছে প্রোডাক্ট, তাই তো? এটা কি তৈরি করছে? প্রোডাক্ট তৈরি করছে। প্লাস, এনজাইম যেমন ছিল তেমন চলে আসছে, তাই তো? এনজাইমের যেমন আকার ছিল তেমন এনজাইম বেরিয়ে গেছে।
আর এটা কি তৈরি করে দিয়েছে? প্রোডাক্ট তৈরি করে দিয়েছে। তাহলে কি হলো? এনজাইম সাবস্ট্রেট, সরি, এটা তো সাবস্ট্রেট হবে, তাই না? তাহলে কি করেছে? এনজাইম হচ্ছে সাবস্ট্রেটের সঙ্গে ক্রিয়া করে, সাবস্ট্রেটের সঙ্গে ক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করেছে এবং এনজাইম যেমন ছিল তেমন বেরিয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস দেখলাম, কি দেখলাম? যে এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে ক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে এবং এনজাইমটা যেমন ছিল তেমন থেকে গেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? এখান থেকে আমরা দুটো হাইপোথিসিস লিখবো। এই হাইপোথিসিস গুলো দুজন বিজ্ঞানী দিয়েছিল, তার নাম অনুসারে হয়েছে। তাহলে ফার্স্ট হাইপোথিসিস কি? ১ নম্বর হাইপোথিসিস সম্পর্কে আমরা দেখবো যে ১ নম্বর হাইপোথিসিসটা কি? ফার্স্ট হাইপোথিসিসের নাম হচ্ছে লক অ্যান্ড কি হাইপোথিসিস। লক অ্যান্ড কি হাইপোথিসিস। হাইপোথিসিস মানে জানো তো? হাইপোথিসিস আর ফর্মুলার মধ্যে পার্থক্য কি? ফর্মুলা মানে কি? সেটা প্রস্তাবনা করা হয়েছে এবং কি সেটা প্রমাণিত হয়েছে সত্য। আর হাইপোথিসিস মানে সেটা একটা দেওয়া হয়েছে প্রস্তাবনা। বাট সেটার কোনো সত্যতা বা প্রমাণ এখন পাওয়া যায়নি। যার জন্য সেটা হাইপোথিসিস বলছে সেটাকে। এটা কি বলছে? হাইপোথিসিস। হাইপোথিসিস। তাহলে লক অ্যান্ড কি হাইপোথিসিসটা কি একটু দেখে নিই। চাবি তালা মানে কি? একটা চাবিতে যেমন একটা তালাই কি হয়? ওই চাবির জন্য একটা তালাই থাকে। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা এনজাইমের জন্য একটা সাবস্ট্রেট থাকে। মানে একটা এনজাইম ওই নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথেই যুক্ত হতে পারবে, অন্য কারোর সাথে হতে পারবে না। এটা হচ্ছে লক অ্যান্ড কি হাইপোথিসিস, ঠিক আছে? এই লক অ্যান্ড হাইপোথিসিস কে দিয়েছিলেন? বিজ্ঞানী ফিশার। কি? বিজ্ঞানী ফিশার। লক অ্যান্ড কি হাইপোথিসিস কে দিয়েছিলেন? বিজ্ঞানী ফিশার। বোঝা গেল? বিজ্ঞানী ফিশার লক অ্যান্ড কি হাইপোথিসিস দিয়েছিলেন। আচ্ছা, লক অ্যান্ড কি হাইপোথিসিস দিয়েছিলেন। আর কি? আর যে ব্যাপারটা রয়েছে যে আরেকটা হাইপোথিসিস রয়েছে, সেটা কি? সেটা রয়েছে ইনডিউসড ফিট হাইপোথিসিস। তাহলে এখানে কি দেখলাম? লক অ্যান্ড কি হাইপোথিসিসে দেখলাম যে নির্দিষ্ট পরিমাণ এনজাইম মানে যে এনজাইম একটা নির্দিষ্ট এনজাইম একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হতে পারবে এবং এই যে এনজাইমের জন্য সাপোজ এই একটা এনজাইম, তাই তো? এই এনজাইম এবং এনজাইমে যে জায়গায় সাবস্ট্রেট যুক্ত সেটাকে অ্যাক্টিভ সাইট বলছি। এই অ্যাক্টিভ সাইটের আকার সাবস্ট্রেটের আকারের মতোই হবে, না হলে যুক্ত হতে পারবে না। এনজাইম এবং সাবস্ট্রেট, যে এনজাইম হচ্ছে সাবস্ট্রেট কি হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইটে যোগ হবে এবং এই অ্যাক্টিভ সাইটের আকারটা অবশ্যই সাবস্ট্রেটে যুক্ত হওয়ার জন্য উপযুক্ত হতে হবে এবং তাই এনজাইম এবং সাবস্ট্রেট সর্বদা একটা নির্দিষ্ট এনজাইমের জন্য একটা নির্দিষ্ট সাবস্ট্রেট রয়েছে। অন্য কোনো সাবস্ট্রেট ওই এনজাইমের অ্যাক্টিভ সাইডে অ্যাড হতে পারবে না। এটা দিয়েছেন বিজ্ঞানী ফিশার, যার নাম হচ্ছে লক অ্যান্ড কি হাইপোথিসিস। পরবর্তীকালে এইটা কি হয়েছে? এই হাইপোথিসিসটা কি হয়েছে? ভুল প্রমাণিত হয়েছে। কি? এইটা ভুল প্রমাণিত হয়েছে। পরবর্তীকালে একজন বিজ্ঞানী কি হাইপোথিসিস দিয়েছিলেন? ইনডিউসড ফিট হাইপোথিসিস। কি দিয়েছিলেন? হাইপোথিসিসটার নাম ইনডিউসড ফিট হাইপোথিসিস। ইনডিউসড ফিট হাইপোথিসিস। ইনডিউসড ফিট হাইপোথিসিস। বুঝা গেল? তাহলে কোন বিজ্ঞান দিয়েছেন? এই বিজ্ঞানীটার নাম হচ্ছে কোসল্যান্ড। বিজ্ঞানী কোসল্যান্ড ইনডিউসড ফিট হাইপোথিসিস দিয়েছিলেন, ঠিক আছে? এখানে লক অ্যান্ড কি হাইপোথিসিস দিয়েছিলেন ফিশার এবং ইনডিউসড ফিট হাইপোথিসিস দিয়েছিলেন বিজ্ঞানী কোসল্যান্ড। তার বক্তব্য কি? তার বক্তব্য এখানে ছিল যে সে বলেছিল যে না, যে এনজাইম আর সাবস্ট্রেট কি হয় অ্যাক্টিভ সাইটে যুক্ত হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট শেপ থাকে। কিন্তু ইনডিউসড ফিট হাইপোথিসিসে তিনি বলেছিলেন যে ওটা নয়, যে এনজাইম যখন আসবে সাবস্ট্রেটের কাছে, কি বললো? যখন এনজাইম সাপোজ এরকম একটা এনজাইম এরকম একটা সাবস্ট্রেট, ঠিক আছে? এনজাইম যখন সাবস্ট্রেটের কাছে আসবে, এনজাইম যখন সাবস্ট্রেটের কাছে যাবে তখন কি করবে? দেখবে সাবস্ট্রেটের সাইজটা কিরকম, দিয়ে কি করবে? এনজাইম নিজের দেহেই সেই রকম আকার তৈরি করে দেবে, অ্যাক্টিভ সাইট তৈরি করে নেবে। কি তৈরি করে নেবে? তখন এনজাইম দেখে ওই কি করবে? দেখে সে আকারটা তৈরি করে নেবে সেই রকম সাবস্ট্রেটের নেয়, যাতে কি হয়? সাবস্ট্রেটটা এনজাইমে যুক্ত হতে পারে। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে? এখানে এনজাইম নিজের দেহেই অ্যাক্টিভ সাইট তৈরি করে নেবে সাবস্ট্রেটের আকার অনুযায়ী। এটা দিয়েছিলেন বিজ্ঞানী কোসল্যান্ড, যেটাকে বলছি ইনডিউসড ফিট হাইপোথিসিস। তাহলে এটাতে কি করেছে? এটাতে তো করেছে যে কি করেছে? যে এনজাইম ক্রিয়েট অ্যাক্টিভ সাইট ইটসেলফ, মানে নিজে নিজেই এনজাইম তৈরি করে নেবে। কি করে? এনজাইম ক্রিয়েট অ্যাক্টিভ সাইট, ক্রিয়েট অ্যাক্টিভ সাইট ইটসেলফ মানে কি নিজে নিজেই তৈরি করে নেবে। এটা কি সাবস্ট্রেটের আকারে নয়, নিজে নিজেই সে তৈরি করে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে ইনডিউসড ফিট হাইপোথিসিস, যেটা কোসল্যান্ড দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি এত তাহলে জানা গেল দুটো হাইপোথিসিস সম্পর্কে। এখন আমরা দেখবো যে কিভাবে একটা এনজাইম থেকে কিভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে। আগে কিছু কিছু জিনিস জানতে হয়, যে যেমন রয়েছে ট্রানজিয়েন্ট স্টেট কোনটা, অ্যাক্টিভেশন এনার্জি কোনটা, কি পোটেনশিয়াল এনার্জি কোনটা, এগুলো সম্পর্কে একটু জানতে হয়। তাহলে ফার্স্ট কি হচ্ছে? আমরা দেখবো যে কিভাবে
সাবস্টেট থেকে কি হবে, প্রোডাক্ট তৈরি হচ্ছে, কি হবে, সাবস্টেট থেকে কি হবে, প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখবো সাবস্টেট, ফার্স্ট দেখবো সাপোজ এই একটা সাবস্টেট, এটা একটা সাবস্টেট, এই সাবস্টেটটা থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সাপোজ এইটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাই তো। এই সাবস্টেট থেকে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। তাহলে এই সাবস্টেটটা থেকে যখন এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, নিশ্চয়ই এমনি এমনি হবে না। সাবস্টেটটাকে প্রথমে এক্সাইটেড স্টেজে যেতে হবে, তারপর সেটাকে প্রোডাক্টে আসতে হবে, তাই তো। সাবস্টেটটাকে কি হতে হবে, প্রথমে এক্সাইটেড স্টেজে যেতে হবে। সাবস্টেট থেকে কি হবে, প্রথমে এক্সাইটেড স্টেজে গিয়ে তারপর প্রোডাক্ট তৈরি করবে, ঠিক আছে। কি করবে, এই যে স্টেটটা, কি বললাম, এই যে স্টেটটা কোনটা, এই যে এটা, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এইটা কি, এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি মানে কি, অ্যাক্টিভেশন এনার্জি মানে সেটাই, মানে কোনো রিয়াকশন শুরু করার জন্য যে এনার্জিটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। আর এই যে এইটা কি, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট, অবশ্যই বুঝতে পারছো। এই যে একদম, এই স্টেটটার নাম কি, এই স্টেটটার নাম কি, এই স্টেটটার নাম হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট বা কি এক্সাইটেড স্টেট, এই স্টেটটার নাম হচ্ছে এক্সাইটেড স্টেট, একদম, যেটা হাইয়েস্ট গিয়েছে এক্সাইটেড স্টেট। আর এটা এটা কি, এটা হচ্ছে রেস্ট, মানে কি রেস্ট স্টেজে আছে। তাহলে সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে গিয়েছে, এবং এটা কি প্রথমে এক্সাইটেড স্টেজে গিয়েছে, তারপর কি অ্যাক্টিভেশন, এবং কি যেটা নর্মাল থেকে এক্সাইটেড স্টেজের মধ্যবর্তী যে অঞ্চল সেটাকে অ্যাক্টিভেশন এনার্জি বলছি। তাহলে এটা হচ্ছে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট হচ্ছে, এটা কি, এটাতে এনজাইম আমরা দিইনি, তাই তো। এটা সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট হচ্ছে, কিন্তু এটা উইথাউট এনজাইম। এবার আমরা এনজাইম দিয়ে দেখবো কি হয়েছে। তাহলে এনজাইম দিয়ে দেখি কি হয়, তাই তো। তাহলে একটা সাবস্ট্রেট, সেই সাবস্ট্রেটটা নিলাম, এবং সেই সাবস্ট্রেট থেকে একটা প্রোডাক্ট তৈরি হলো, ঠিক আছে। এক্ষেত্রে যখনই আমরা এনজাইমটা দিয়ে দেবো, কি বললাম, এক্ষেত্রে যখনই আমরা এনজাইম দিয়ে দেবো, এর অ্যাক্টিভেশন এনার্জি কমে যাবে সঙ্গে সঙ্গে। এটা যখনই আমি এনজাইম দিয়ে দেবো, এই সাবস্ট্রেটের সঙ্গে যখনই আমি একটা এনজাইম দিয়ে দেবো, কি দিয়ে দেবো, প্লাস একটা এনজাইম দিয়ে দেবো, ঠিক আছে। এই এনজাইমটা যখনই দিয়ে দেবো, এটা কি করবে, এর অ্যাক্টিভেশন এনার্জি মানে সাবস্ট্রেটের অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেবে, ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেবে। মানে অ্যাক্টিভেশন এনার্জির কিরকম হয়ে যাবে, এইটুকু। অ্যাক্টিভেশন এনার্জি আগের থেকে কমে গেছে, আমি অ্যাক্টিভেশন এনার্জি এ দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি কি হলো, কমে গেল। তাহলে সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে যখনই আমরা সাবস্ট্রেটের সাথে এনজাইম যুক্ত করছি, তখন কি সাবস্ট্রেটে এর কি অ্যাক্টিভেশন এনার্জি কমে গেল, তখন এটা এখানে কি হবে, এখানে সাবস্ট্রেট আর এনজাইম থাকবে। কি স্টেজ এটা, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট বা ট্রানজিয়েন্ট স্টেট। তার থেকে কি হবে, প্রোডাক্ট উৎপন্ন হবে, এবং কি এনজাইমটা থেকে যাবে, তাই তো। বোঝা গেল, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট উৎপন্ন হবে এবং এনজাইমটা তার যেমন ছিল তেমন থেকে যাবে। তাহলে এটুকু থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাক্টিভেশন এনার্জি কি করছে, রেট অফ রিয়াকশনটাকে কি করছে, কন্ট্রোল করছে। অ্যাক্টিভেশন এনার্জি যখনই কমবে, রেট অফ রিয়াকশন বেড়ে যাবে। এবং কখন কমবে, যখনই আমরা এনজাইম দেবো, তখন অ্যাক্টিভেশন এনার্জি কি করবে, সরি এনজাইম কি করবে, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেবে এবং রেট অফ রিয়াকশনটাকে বাড়িয়ে দেবে। তাহলে কি হচ্ছে, হচ্ছে যে, কি হচ্ছে তাহলে, যে অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি প্রপোর্শনাল টু 1 বাই রেট অফ রিয়াকশন, আরও আর লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হলো, অ্যাক্টিভেশন এনার্জি 1 বাই রেট অফ রিয়াকশন, মানে কি, অ্যাক্টিভেশন এনার্জি কমলে রেট অফ রিয়াকশন বাড়বে। এবং কি, কখন অ্যাক্টিভেশন এনার্জি কমবে, এনজাইম দিলে অ্যাক্টিভেশন এনার্জি কমে যাবে, মানে কি বিক্রিয়ার বেগ বেড়ে যাবে, মানে কি এনজাইম বিক্রিয়ার বেগটাকে কি করছে, বাড়াচ্ছে। বোঝা গেল। যেমন উদাহরণ দিচ্ছি একটা, উদাহরণ একটা দিলে বোঝা যাবে মোটামুটি ক্লিয়ারলি ভাবে। তাহলে উদাহরণ, সাপোজ আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, জেনারেলি আমাদের কোষে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এবং সেই কার্বন ডাই অক্সাইড রক্তের মাধ্যমে বেয়ে আমাদের অ্যালভেলাইতে এসে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের কার্বন ডাই অক্সাইডটা ডাইরেক্ট রক্তে মিশতে পারছে না, তার জন্য একটা বাইকার্বনেট, মানে কি কার্বনিক অ্যাসিড তৈরি করছে, এবং বাইকার্বনেট আয়ন হিসাবে রক্তে মিশে যাচ্ছে। তাহলে আমরা সাপোজ এখানে দেখলাম যে কার্বন ডাই অক্সাইড CO2 প্লাস H2, তাই তো। CO2 প্লাস H2, যখনই এই CO2 প্লাস H2, কি বললাম, এই যে CO2 প্লাস H2, এইটা যখনই এনজাইম ব্যতীত উৎপন্ন হবে, কি বললাম, যখনই এটা এনজাইম ব্যতীত উৎপন্ন হবে, মানে এনজাইম ছাড়াই এটা যখন যুক্ত হবে, তখন কি হবে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, কার্বনিক অ্যাসিড, H2CO3। এটা হচ্ছে এনজাইম ছাড়াই। তখন এর রেট অফ রিয়াকশন কত হবে, এর আর কত হবে, এর আর হচ্ছে রেট অফ রিয়াকশন কত হবে, এনজাইম ছাড়াই রেট অফ রিয়াকশন হবে কত, এই রেট অফ রিয়াকশন হবে 200 মলিকিউলস পার ঘন্টা, কি 200 মলিকিউলস, 200 মলিকিউলস।
200 মলিকুলস পার আওয়ার, বোঝা গেল? পার ঘন্টায় 200 মলিকুলস উৎপন্ন হবে। কিন্তুটা কি? কিন্তু হচ্ছে যখনই আমি এই কার্বন ডাই অক্সাইড প্লাস H2, যখনই আমি এতে একটা এনজাইম দিয়ে দেবো, কি দিয়ে দেবো? এতে যখনই আমি একটা এনজাইম দিয়ে দেবো তখনই এর রেট অফ রিয়াকশন অনেক বেড়ে যাবে। এনজাইমটা কি করবে? রেট অফ রিয়াকশনকে বাড়িয়ে দিয়ে খুব দ্রুত রিয়াকশনটাকে সংগঠিত করবে এবং প্রচুর পরিমাণে কি উৎপন্ন করবে? কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। এটা কি এনজাইমটা হলো, সেই এনজাইমটার নাম কি? এই এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ। এবং এই কার্বনিক অ্যানহাইড্রেজ এমন একটা এনজাইম যেটা সব থেকে ফাস্টেস্ট এনজাইম। কি? কার্বনিক এনজাইমটা সব থেকে ফাস্টেস্ট এনজাইম। আমাদের শরীরে যেসব এনজাইম আছে তার মধ্যে কার্বনিক অ্যানহাইড্রেজ সব থেকে ফাস্টেস্ট এনজাইম, বোঝা গেল? এটা কি করবে? তখন রেট অফ রিয়াকশনটা কত হবে দেখেন। তখন রেট অফ রিয়াকশন বেরিয়ে যাবে, মানে হয়ে যাবে অনেক, কত? প্রায় 6 লাখ। কত? 6 লাখ মলিকিউলস, লাক্স মলিকিউল পার সেকেন্ড। বোঝা যাচ্ছে যে সেখানে ঘন্টায় 200 উৎপন্ন হচ্ছিল, এখানে সেকেন্ডে 6 লাখ উৎপন্ন হবে। মানে কত গুণ? প্রায় হিসাব করে দেখলে কত গুণ? প্রায় 10 মিলিয়ন গুণ বেড়ে গেছে। কত গুণ বেড়ে গেছে? প্রায় বেড়ে গেছে 10 মিলিয়ন গুণ। 200 লাখ থেকে 200 থেকে 6 লাখ, মানে প্রায় 10 মিলিয়ন গুণ বেড়ে গেছে। ঠিক আছে? প্রায় 10 মিলিয়ন গুণ বেড়ে গেছে এনজাইম দেওয়ায়। এই কার্বনিক অ্যানহাইড্রেজ এমন একটা এনজাইম, মানে সব থেকে ফাস্টেস্ট এনজাইম। এটা যখনই যুক্ত হবে তখন কি হবে? রেট অফ রিয়াকশন খুব প্রচুর হারে বাড়িয়ে দেবে। ঠিক আছে? আর এই কার্বনিক অ্যানহাইড্রেজটা কোথা থেকে আসে? এই কার্বনিক অ্যানহাইড্রেজটা বেসিক্যালি আসে হচ্ছে আরবিসি থেকে। কোথায়? অ্যাবান্ডান্স অফ আরবিসি, রেড ব্লাড কর্পাসল। ঠিক আছে? লোহিত রক্ত কণিকা। ঠিক আছে? এটা আরবিসির অ্যাবান্ডান্সের ফলে কি হচ্ছে? এই কার্বনিক অ্যানহাইড্রেজটা তৈরি হচ্ছে, যেটা কি করছে? কাজ করছে, রেট অফ রিডাকশনটাকে বাড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? তাহলে এতদূর পর্যন্ত দেখলাম যে আহ, কিভাবে এনজাইম রেট অফ রিয়াকশনটাকে কন্ট্রোল করছে। এরপর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, কি দেখবো? এই যে এনজাইম এবং সাবস্ট্রেট, এনজাইম এবং সাবস্ট্রেট কিভাবে কাজ করছে তা একটা গ্রাফের মাধ্যমে দেখো। ঠিক আছে? চলো তাহলে নেক্সট স্লাইডে দেখি ওই এনজাইম এবং সাবস্ট্রেট কিভাবে কাজ করছে।